দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। যদিও চারপাশে নানা সমস্যা আসলে দিনরাত আমাদের লেগেই আছে। একদিকে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে দেশে, অন্যদিকে নিরাপত্তাজনিত সমস্যা তো রয়েছে ইদানিং। কিন্তু তারপরও আমরা সব বাধা, সব প্রতিকূলতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাব বরাবরের মতো, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, আজকের সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সকালবেলার রোদ্দুরে। আপনাদের সাথে আছি আমি নীল এইচ জাহান। আর আজকে যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আছেন তাদেরকে বলছি, সারাদিন কেমন যাবে জানি না, কিন্তু আগামী মোটামুটি একটি ঘন্টা আশা করি আপনাদের অনেক ভালো যাবে, বিশেষ করে যারা গান শুনতে ভালোবাসেন। বুঝতেই পারছেন আজকে আমাদের অতিথি একজন গায়ক, এর চেয়েও বড় কথা তিনি একজন গজল শিল্পী, এবং তিনি বাংলাদেশের অন্যতম গজল শিল্পীদের মধ্যে একজন। যারা গজল নিয়ে মোটামুটি ধারণা রাখেন তারা আশা করি অনুমান করতে পারছেন আমাদের সাথে কে আছেন। দর্শক, আমাদের সাথে আছেন আজকে মিসপা আহমেদ। চলুন পরিচিত হই আমাদের অতিথির সঙ্গে। শুভ সকাল আপনাকেও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, বেশ ভালো লাগছে যে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সকালবেলাটায়, আপনার অনেক ব্যস্ততা তার মাঝখানে সময় করে। তো প্রতিদিনের সকালটা কেমন কাটে, আজকের সকাল একটু জানতে চাইবো আজকে আমাদের সাথে। আচ্ছা, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠতে পছন্দ করি, তারপর একটু চা খাই, তারপর নাস্তা খাই, আস্তে আস্তে অফিসে যাই। আচ্ছা, মানে হেলে দুলে সকালটা শুরু হচ্ছে। একটু অলস টাইপের মানুষ আর কি আমি। তো ভাই, সকালে বেশিরভাগ কিন্তু রেওয়াজ করা হয়, যেহেতু দেরি করে ওঠেন তাহলে রেওয়াজটা কখন করেন? সকালেই রেওয়াজ করতে হবে এটা আসলে কোথাও লেখা নেই, এমন নিয়ম নেই যে সকালে রেওয়াজ করতে হবে। আমি ড্রাইভ করতে করতে রেওয়াজ করতে পারি। আচ্ছা, আমি চুপ করে বসে বাগানে একটু বিকেল দেখতে দেখতে রেওয়াজ করতে পারি। বৃষ্টি হচ্ছে, আমি হয়তো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমি রেওয়াজ করতে পারি। সকালের কথাটা প্রচলিত কেন হয়েছে, মানুষ একটা লম্বা সময় ঘুমিয়ে আসে, তারপরে মাইন্ডটা ফ্রেশ থাকে, থেকে কনসেন্ট্রেশন দেওয়া যায়। যেমন আমরা ছোটবেলায় সকালবেলা বেশি পড়তাম মনে থাকার জন্য, কারণ আসলে চারপাশটা একটু নীরব থাকে। জি, মানুষ মানে সবকিছু, মানুষ গাছপালা পশু পাখি সবাই ঘুমিয়ে থাকে, ব্রেনটা অনেকক্ষণ রেস্ট পায় তো ঘুমানোর পরে। যাদের ঘুমানোর মতো নসিব আছে, যদিও আমার রাতের ঘুম খুবই কম। আচ্ছা, আমি রাতেও প্র্যাকটিস করি, আর ডিপেন্ড করে মুড আসলে প্র্যাকটিস করা যায়। আমরা তো শিক্ষার্থী মানুষ, আমাদের যে কোনো সময় প্র্যাকটিস করতে হবে, সবসময় প্র্যাকটিস করতে পারলে ভালো। তো রাতের ঘুমটা কেন কম? সেটা কাজের ব্যস্ততার জন্য নাকি? মানে মানুষ, আশেপাশের মানুষ কষ্ট দেয়, নিজে নিজে কষ্ট পাই, পরিস্থিতি কষ্ট দেয়, এই যে দেশের কোনো কিছু খারাপ হলে কষ্ট লাগে, সব কষ্ট মিলিয়ে আর ব্যক্তিগত কষ্ট মিলিয়ে একটা গুমট আবহাওয়া তৈরি হয়। রাতটা মোটামুটি কমফোর্ট জোনটা আস্তে আস্তে আমাদের যায়। জীবনে দেখেন কমে যাচ্ছে, কিন্তু কমফোর্ট জোন, আমাদের জীবনে কমফোর্ট জোন কমে যাচ্ছে। মানুষের প্রতি বিশ্বাস নাই, ট্রাস্ট নাই, মানুষের ভিতরে গভীরতা নাই, ভালোবাসার বিশ্বাস নাই। কিন্তু এই যে বিশ্বাস, গভীরতা, এই জায়গাগুলো কিন্তু শিল্পের সাথে অনেকটাই সম্পৃক্ত। তো এই যে বলছেন মানুষের মধ্যে বিশ্বাস কমে যাচ্ছে, গভীরতা কমে যাচ্ছে, এটা আমাদের শিল্পকে কতটা প্রভাবিত করছে? মানুষই যদি বদলে যায়, শিল্প তো মানুষই করে। রাইট, সৃষ্টি সেরা জীব তারাই তো শিল্প করে। যখন মানুষের অবক্ষয় হবে, শিল্প সাহিত্য সবকিছু অবক্ষয় হবে, ডিক্রিজ করবে। আসলে এরকম একটা পরিস্থিতিতে আমাদের এখন কি করা উচিত? যদি আপনি একজন শিল্পী, আপনাকে বলি যে আপনাদের শিল্পীদের দায়িত্বটা আপনারা কিরকম অনুভব করছেন, যে কি করা উচিত শিল্পকে বাঁচিয়ে রাখতে? আমি তো ছোটখাটো মানুষ, আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি এই ব্যাপারে কি বলবো। তবে যার যার জায়গা থেকে শেষে যদি চেষ্টা করে, আমি আমার জায়গা থেকে করলাম, আপনি আপনার জায়গা থেকে করলেন, প্রত্যেকে যদি নিজেকে ঠিক করে, অবশ্যই এটার জন্য কিছু সাপোর্টিং এনভায়রনমেন্টটাও ঠিক থাকা লাগবে। আমি কি ধরনের পরিবেশে থাকি, আমার সারাউন্ডিংস যা, আমার বাড়িতে যে মানুষজন আছেন, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, তারা আমাকে কেমন রাখে, তার উপরেও কিন্তু অ্যাটিটিউড ডিপেন্ড করে সবকিছুর উপরেই আসলে, মানুষ হোক, পরিবেশ হোক, সবকিছুর উপরে আসলে। এই যে আমরা যে একটা ভীষণ ভাবে, আপনি ইন্ট্রোতে বললেন যে পরিস্থিতি দেশের, সবকিছু মিলে আমরা কি একটু গুমট নেই? আমরা কিন্তু আহত নই? এটা তো কাঙ্ক্ষিত পরিস্থিতি নয়। মানে অনেক সময় উপরে আমরা ফিল না করলেও খুব ভেতরে কিন্তু একটা জায়গায় গুমট হয়েই থাকে, হয়তো অনেক সময় আমরা নিজেরাই বুঝি না যে প্রবলেমটা কোন জায়গায়। সে তারপরে যদি কাছের মানুষ কষ্ট দেয়। অনেক প্রবলেম আর কষ্টের কথা শুনছি, আর ভালো লাগছে না, গান শুনতে ইচ্ছে করছে, গজল শুনতে ইচ্ছে করছে, একটু মনটা ভালো হওয়া দরকার। গজল শুনলে মন আরো খারাপ হয়ে গেলে কিন্তু আমার দোষ নেই। ওই খারাপ হওয়াটা আসলে অন্য খারাপ হওয়া, সেটার মধ্যে একটা আলাদা ফিলিংস আছে। গজল এটা শায়েরের হয়। গজল একজন শায়ের লিখেন, একজন কবি আর কি, উনি যা লেখেন সেটা শায়েরি। এবং তারপরে যখন কোন সিঙ্গার এটা গান, দ্যাট বিকামস এ মিউজিক্যাল ট্র্যাক। সো এটা প্রথমত একটা কবিতা,
গজল যদি টিউন করে গাওয়া নাও হতো তাও এটাকে গজলই বলা হতো। আচ্ছা, হ্যাঁ, তো একটু গেয়ে নেই তারপরে বলছি। তো এখানে শায়ের বলছেন সুদর্শন ফকির, ওনার কালাম, এটি জগজিৎ সিং সাহেবের সুর করা। আচ্ছা। উনি বলছেন যে আমি তোমাকে এই দিলাম ওই দিলাম, আসলে কেউ কাউকে কিছু দিতে পারে না। आदमी आदमी को क्या देगा, आदमी आदमी को क्या देगा, जो भी देगा वही खुदा देगा। मेरा कातिल है मेरा मुंसिफ है, मेरा कातिल 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 कातिल, मेरा कातिल है मेरा मुंसिफ है, मेरा कातिल है मेरा मुंसिफ है, मेरा कातिल मेरा मुंसिफ है, क्या मेरे हक में फैसला देगा, जो भी देगा वही खुदा देगा। आदमी को क्या देगा, जो भी देगा वही मेरा कातिल मेरा मुंसिफ है, যে আমাকে মার্ডার করেছে সেই আমার বিচারক, क्या मेरे हक में फैसला देगा, আমার পক্ষে সে কি বা বিচার করবে, কি রায় দেবে, आदमी आदमी को क्या देगा, जो भी देगा वही खुदा देगा। বাহ 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 বাহ। সকালবেলার রোদ্দুর, একটু আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। আসলে এই যে এখানে আল্লাহর কথা বলা হয়েছে, কিন্তু গাজাল কিন্তু এমন একটা জিনিস যেটা হচ্ছে সবকিছুর প্রতি প্রেম বা আসক্তি হতেই পারে। তো এই জিনিসটা কিন্তু ভাই আসলে অনেকে বুঝতে পারেন না, এই পার্থক্যটা অনেকে করতে পারেন না। আপনার কাছ থেকে একটু শুনতে চাই এর বিশ্লেষণ। জি, গজলের আক্ষরিক অর্থ হচ্ছে আপনার প্রিয়জনের সাথে, আপনার ভালোবাসার মানুষের সাথে কথাবার্তা বলা, কনভারসেশন উইথ ইউর বিলাভেড ওয়ান, মেহবুবা সে বাতে করনা, গুফতগু করনা। আপনার প্রিয়জনের সবচেয়ে প্রিয় প্রিয় এবং প্রিয় ভাজন সাথে, বিলাভেড ওয়ানের সাথে কনভারসেশন। সৃষ্টিকর্তা হতে পারে, প্রেমিকা হতে পারে, বন্ধু হতে পারে, মা হতে পারে, কোনো আসক্তি থাকলে আসক্তি হতে পারে, ডিপেন্ডস। আবার স্পিরিচুয়াল ব্যাপারও আছে। রোজার মাসে কিন্তু আমাদেরকে খুব ডাকাডাকি হয় আর কি, বুঝছেন? তখন এই শিডিউল দিতে, স্কেডিউল দিতে প্রবলেম হয়, সব চ্যানেলই চায়, এবং এটা আমাদের জন্য খুব ক্ষতিকর কিছু না। কিন্তু এই যে আপনি যে কথাটা আমাকে কেন জিজ্ঞেস করেছেন আমি বুঝতে পেরেছি। আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে উত্তর দিচ্ছি। গজলের সাথে স্পিরিচুয়াল ব্যাপার আছে, সেই সাথে আসক্তির ব্যাপারও আছে, সাকি শরাব সবই আছে, নারীর সৌন্দর্যের বর্ণনা আছে। ইট ইজ নাথিং রিলেটেড উইথ রমাদান। রোজার মাস হলেই আমাকে দিয়ে গজল সন্ধ্যা করাতে হবে, রোজার মাস ছাড়াও গজল গাই। আচ্ছা, আমার কাছে একটা রিকোয়েস্ট কোশ্চেন আছে, করেছেন আমাদের ডিরেক্টর সাহেব। সাধারণত রিকোয়েস্টের গান হয়, কোশ্চেনও রিকোয়েস্ট আছে। আমাদের ডিরেক্টর আমার মাধ্যমে কোশ্চেনটা আপনার কাছে করেছেন, সেটা হচ্ছে, হ্যাঁ, সেটাই হচ্ছে গজলের সাথে শরাবের সম্পর্কটা আসলে ঠিক কি? এটা শায়েরা ভালো বলতে পারবেন, কিন্তু আসলে তো গজল রয়্যাল কোর্টে গাওয়ার জিনিস। গজল আগে আপনি জানেন বাচ্চাদের মেহফিলে গাওয়া হতো, তাদের বাচ্চার নিজস্ব অ্যাপয়েন্টেড সিঙ্গার থাকতেন, তিনি রাজ দরবারে গাইতেন, রাজারা হেরে জহরত খুলে দিতেন। ওনাদের যখন বিলাস রজনী পালন করতেন তখন একজন অফিসিয়াল সিঙ্গার ওখানে রয়্যাল কোর্টে গান করতেন, হ্যাঁ, রাজ দরবারে। তো ওই সময় হয়তো বাচ্চারা একটু শরাব পান করতে পছন্দ করতেন, হয়তো একটু সুন্দরী রমণী পাশে থাকলে হয়তো তাদের শুনতে ভালো লাগতো, সেরকম করে ওই ট্রেডিশন থেকে এটা এসছে। ওখানে প্রথমে তো গজল শুধু এই নারী দেহের বর্ণনা, নারীর সৌন্দর্যের বর্ণনা, তোমার চোখ এত সুন্দর, তোমার চুল এত সুন্দর, আভি জওয়ান হুঁ মে শরাব পি লেতা হুঁ, এগুলি চলতো। এখন কিন্তু কর্পোরেট যুগের যাপিত জীবনের মুদ্রাস্ফীতি, কর্পোরেট লাইফ, কর্পোরেট এন্ড করাপ্টেড লাইফ, সবকিছু চলে এসছে গজলে। গজলের ফরম্যাট এখন চেঞ্জ হয়ে গেছে। গজল এখন সমাজের কথা বলে, এডুকেশনের কথা বলে, গজল এখন আমাদের যাপিত জীবনের কথা বলে। আচ্ছা, তো ভাই আপনার গানের সাথে আপনার সম্পৃক্ততাটা কবে থেকে, কখন থেকে শুরু হলো? ছোটবেলা থেকে আমি মানে গানের সাথে সম্পৃক্ত, মনে মনে। কিন্তু
যেই এজ থেকে গানটা শিখলে আরো ভালো হতো, তা সেই তুলনায় আমি একটু দেরি করে গান শিখেছি। আচ্ছা, কখন থেকে শিখেছেন? আমি স্কুল লাইফ থেকেই শিখেছি, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আরো ছোটবেলা থেকে শিখতে পারলে আরো কিছু শিখতে পারতাম। সময়টা একটা জীবন অবশ্যই। মিউজিক শেখার জন্য অনেক কম। আসলে আহা কো চাহিয়ে এক উম্র আসর হোনে তক, কौन जीता है तेरे जुल्फ के सर होने तक। তোমার মাথায় যত চুল ততদিন কে গা বেঁচে থাকে। তো গানটা ছোটবেলা থেকে মনে মনে ছিল, তারপর শুরু করলেন, কিন্তু গজলের দিকে ভিড়ে গেলেন কবে থেকে? কবে থেকে গজলকে ভালোবাসা শুরু করলেন? আমি তখন আমি শুরু থেকেই আমি মেহেদী হাসান সাহেবের গান শোনার পর আমার একটা আকর্ষণ হয়েছিল আচ্ছা। ভীষণ ভাবে। বুঝিনি কিছু, এখনো বুঝি না তেমন একটা, তখনকার তুলনায় এখন ভালো বুঝি, অন্যদের অনেকের তুলনায় মাশাআল্লাহ ভালো বুঝি। আচ্ছা, তো তখন দেখলাম যে এই ধরনের এই প্যাটার্নের মিউজিকটা আমাকে খুব টানে। কারণ একটা মানুষ কি খোঁজে একটা গানের মধ্যে, যে যিনি সঙ্গীত রসিক, ভালো বাণী, ভালো সুর, গায়কের ডাইমেনশন, আর একটু আপগ্রেডেড যারা অডিয়েন্স আছেন তারা হয়তো সুর তাল লয়ের একটু খেলা পছন্দ করেন। এই সমস্ত প্যাকেজটা কিন্তু গজলের মধ্যে আছে। বাণী, সুর, তাল, লয়, লেখার গভীরতা, গায়কের ডাইমেনশন। হ্যাঁ, দেখেন সবকিছু। যে आप ही से मुझे छोड़ के जाने के लिए रंजिशें सही दिल ही दुखाने के लिए रंजिशें से माना माना के मोहब्बत का छुपाना है मोहब्बत, माना के मोहब्बत का छुपाना है मोहब्बत। तू भी तो कभी मुझको मनाने के लिए रंजिशें से। এই জন্য ভালো লাগে। It's a package of aristocracy. Ghazal singing is very posh. It's a posh and royal music for royal people. পৃথিবীতে কোনোদিন দেখবেন না অন্যান্য মিউজিক যারা করে তাদের মতো গজল সিঙ্গার ফেমাস। এটা কেন? এটার কারণটা কি? আল্লাহ, এডুকেটেড হতে হবে তো, স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। তার কি পোয়েট্রিক ভ্যালু আছে কিনা, কাব্যিক মূল্যবোধ আছে কিনা, লিটারেচার বোঝে, তাই না? আমাদের দেশে যে খেটে খাওয়া মানুষ, উনিও কিন্তু বাংলায় কথা বলেন, কিন্তু উনি কি রবীন্দ্রনাথ বুঝবেন? টাফ। তাই না? বাংলা ভাষাভাষী হলেই যে উনি বাংলা গানের রবীন্দ্রনাথ বা নজরুলকে বুঝে যাবেন এমন কোনো কথা তো নেই। নাই। সেরকম ফার্সি বা উর্দু যারা বলেন তেমন হলেই যে তুমি গজলটা বুঝে যাবেন তেমন কোনো কথা নেই। অনেক কঠিন জিনিস, অনেক সুরের ব্যাপারেও কঠিন। ক্লাসিক্যাল মিউজিকটা দীর্ঘ, এখন মানুষ তো অনেক ধৈর্যহীন। আসলে মানে গজলের যে কথার যে জায়গাটা বা সুরের গভীরতা যে জায়গাটা, ওইটুকুতে পৌঁছাতে writing. হলেই জাস্ট শোনার জন্যই আপনাকে অনেক জানতে হবে, অনেক কিছু জানতে হবে। কিংবা যারা জানে তারাই শোনে, রাইট, যারা জানে তারাই শোনে। এবং এটা কখনো দুইভাবেই বলা সব যাচ্ছে। সার্বজনীন মিউজিক ছিল না, হওয়ার দরকারও নেই। এটা একটা খুব খানদানি জিনিস, খানদানি লোকের জন্য খানদানি থাকুক, খানদানি জিনিস কম হয়। একটা নির্দিষ্ট টেরিটরির জি মধ্যে নিশ্চয়ই, আটকে আছে। কিন্তু টেরিটরি আটকে নেই। মানে আটকে যে আছে নির্দিষ্ট সমুদ্রগামী জাহাজ কখনো পুকুরে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এক্স্যাক্টলি, ব্যাপারটা এরকমই। তো ভাই, আপনি ছোটবেলা থেকে শুরু করেছেন, ছোটবেলা থেকে গজলের প্রতি ভালোবাসাটা নিজে বুঝতে পেরেছেন, আবিষ্কার করেছেন, তারপর সেই জায়গা থেকে ট্রাই করেছেন, এবং আজকে এত বছর পরে চেষ্টা করে নিজের যোগ্যতা আজকে আপনি আপনার এই জায়গায় আজকের মিসবাহ আহমেদ হয়ে উঠেছেন। তো শুরুটা হয়েছিল কার কাছে? আমরা জানি যে গান বা যে কোনো শিল্প গুরুমুখী, তো Of course. আপনার ওস্তাদ কার মাধ্যমে শুরু হয়েছিল? সঙ্গীত তো আরো বেশি গুরুমুখী। খুব সুন্দর কথা বলেছেন আপনি, গুরুমুখী, খুব সুন্দর কথা, অনেকদিন পরে বললো কেউ আমাকে। গুরুমুখী বিদ্যা আর অ্যাবস্ট্রাক্ট আর্ট, তো মানে মিউজিক তো দেখা যায় না, ইনভিজিবল আর্ট। হ্যাঁ, নাচের একটা মুদ্রা কিন্তু দেখানো যায়, একটা সূর্যাস্ত, সূর্যোদয় একে দেখানো যায়। মিউজিক জাস্ট ফিল করে। হ্যাঁ, আপনি একটা মা, একটা পা, একটা সা, তো একে দেখাতে পারবেন না, গেয়ে দেখাতে হবে, গুরুর কাছে মুখের দিকে তাকিয়ে থেকে শিখতে হবে। তো আমি গুরু হিসেবে পেয়েছি প্রথমে, তো আমার হাতে খড়ি ছিল মিনাজউদ্দিন খান সাহেব, নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেবের কাছে ছিলাম 11 বছর ক্লাসিক্যাল মিউজিকের জন্য, তারপরে জগজিৎ সিং সাহেবের কাছে গজলের জন্য, এখন শিখি মাশকলি খান সাহেবের কাছে, লিভিং লেজেন্ড অফ কিরানা ঘরানা, আচ্ছা, ওনার কাছে ক্লাসিক্যাল মিউজিক। ক্লাসিক্যালটা শিখতে হয়, ক্লাসিক্যালটা শিখতে হয়। রিয়েলিটি শো আমাদের বরবাদ করে দিল, কেন? কেউ শিখছে না আর। আচ্ছা, এটা একটা সমস্যা, অবশ্যই অনেক বড় একটা সমস্যা। তো এটা থেকে উতরে যাওয়ার উপায়টা কি? বন্ধ করে দেন রিয়েলিটি শো। আচ্ছা, সঙ্গীত তো প্রতিযোগিতার বিষয় না,
লতা মঙ্গেশকর কোন প্রতিযোগিতাতে ফার্স্ট হয়ে এসে লতাজি হয়েছেন? মাইকেল জ্যাকসন কোন প্রতিযোগিতাতে ফার্স্ট হয়ে এসে মেডেল পেয়ে উনি এত সুরে এত নিচে? ডিপ পার্পল, পিঙ্ক ফ্লয়েড, আশাজি, মেহেদী হাসান, গোলাম আলী সাহেব, আমাদের দেশে শাহনাজ রহমতুল্লাহ ম্যাডাম, রুনাল্লাহ ম্যাডাম, ওনারা কি ফার্স্ট হয়ে আসছেন এরকম? সঙ্গীত প্রতিযোগিতার বিষয় না, সঙ্গীত আপনি নীরবে ভাবে সাধনা করবেন, অর্জন করবেন, গেয়ে দেখিয়ে দেবেন। আমি এমন খেলাধুলা প্রতিযোগিতা করবেন, কে আগে দূরে যেতে পারলো। কিন্তু আসলে এই জায়গায় আরেকটা ব্যাপার কিন্তু ভাই রয়েছে যে অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেকেই আছেন যারা হয়তো প্রতিভা রাখেন কিন্তু সুযোগটা পাচ্ছেন না নিজেকে একটা ভালো দিক তো থাকবেই, সবকিছুর ভালো দিক মন্দ দিক আছে, কিন্তু যখন ভালো দিকটাকে ওভারটেক করে ফেলে মন্দ দিকটা, তখন তার ভালো দিকটা দেখা যায় না। আচ্ছা, তো ভাই আপনার শেখার সময় গুরুদের কথা আমরা শুনলাম, গুরুদের কথা জানলাম, পরিবারের সহযোগিতা কতটা ছিল আপনার গানের ক্ষেত্রে? পরিবারে কোনো সহযোগিতা ছিল না, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান, আমি ব্যবসায়ী ঘরের ছেলে, আমি নিজে ব্যবসা করি। নিশ্চয়ই কোনো বাবা মা চাইবে না তার একমাত্র সন্তান গান বাজনা করুক, যেভাবে আমালে গান বাজনা করেছে, উচ্ছন্নে চলে গেছে। গান বাজনা করে কি হবে? যেমন অনেকে যদি আপনি বলেন কি করেন ভাই, গান গায়। আচ্ছা, আপনি গান তো গান টান তো গান, এরপরে কি করেন? আমাকে ইন্ডিয়ান একজন গুরুজি বলেছিলেন, খুব বড় গুরু মানুষ উনি বলেছিলেন তুমি কি করতে চাও? আমি বললাম আমি গান শিখতে চাই। বলে তোমার আর কোনো কিছুই করার দরকার নেই, তুমি কি খুশি নও যে তুমি গান গাইতে পারো? পৃথিবীর সবাই তো গান গাইতে পারে না, এটা নিয়ে হ্যাপি থাকো না। এক্স্যাক্টলি। কিন্তু আপনি দেখবেন আমাদের সেই চলচ্চিত্র নির্মাণের পরে জিজ্ঞেস করবে অভিনয়, আচ্ছা আপনি তো অভিনয় করেন, আর কি করেন? আপনি তো উপস্থাপনা করেন, আর কি করেন? অ্যাজ ইফ এটা জাস্ট একটা সাইড পেশা। তা বটে, এখন আবার অনেকের কিন্তু আবার পেশা পুরোপুরিও নিয়ে নিয়েছেন। হ্যাঁ, যারা নিতে পেরেছেন সেই সুযোগটা আছে, অবশ্যই আছে। ভাই আমাদের একটা ফোন কল আছে, একটু নিয়ে নিচ্ছে। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, মনে হয় লাইনটা কেটে গেছে। দর্শক আপনি আবার চেষ্টা করতে থাকুন, হয়তো লাইন পেয়ে যাবেন। কেটে গেছে লাইন, আশা করি দর্শক আবার ট্রাই করবেন। যে কথা বলছিলেন, কি বলছিলেন আমিও ভুলে গেছি কি বলছিলেন, আমরা অন্য প্রশ্নে চলে যাই, নো প্রবলেম। আচ্ছা, চলচ্চিত্রের কথা বলছিলেন, তো সেই জায়গা থেকে একটা কথা আমার মনে হলো, ভাই আপনি কিন্তু এখন মিউজিক নিয়ে কাজ করছেন, অলরেডি একটা টেলিফিল্মের মিউজিক করেছেন যেটা আমরা কুরবানি দিতে পাবো, তাই তো? তো এটা সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। মিউজিক আমি আগে থেকেই করছিলাম, কারণ আমার যে 2001 সালে যে 2001-এ যে আমার সোলো অ্যালবামটা বেরিয়েছে, সেটা আমার লেখা, সুর করা এবং আমারই কম্পোজ করা। মিউজিক প্রথম থেকে আমি আমার নিজের মিউজিকটা নিজে করতে কমফোর্টেবল ফিল করি, কারণ আমার লেখাটা, আমার সুরটা আমি কি ভেবে লিখেছিলাম, আমার অ্যাফিলিয়েশন সুবিধা হয়। হয়তো একটা গিটারের জন্য আমি বাপ্পা মজুমদারকে বলেছি এটা বাজিয়ে দেন, হয়তো একটা কিবোর্ডের জন্য মানাম ভাইকে বলেছি মানাম ভাই আপনি এটা বাজিয়ে দেন। তো আলটিমেটলি ইট ওয়াজ মাই প্রজেক্ট। সো মিউজিকটা আমি আগের থেকেই করছি। তো এর মধ্যে পার্ট অফ অ্যাক্টিভিটিস থাকে, সেরকম পার্ট অফ অ্যাক্টিভিটিস হিসাবে টেলিফিল্মের মিউজিক করলাম, টাইটেল সং করলাম, নিজে গাইলাম। আচ্ছা, নামটা কি টেলিফিল্মের? স্বপ্নের দিন। স্বপ্নের দিন। এখন ছোঁয়া নামে আরেকটা, ওটা কাজ হয়ে গেছে আমার। স্বপ্নের দিনে কাজ হয়ে গেছে, ডান প্রজেক্ট। নাও আমার আপকামিং প্রজেক্ট যেটা কাজ করছি আমি এখন, এটাতে আমি গাইবো না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করব এবং ব্যাক স্কোরটা করব, ওইটা কাজ করছি। আর আমি একটা কাজ করেছি, সেটা বলা উচিত যে বিং এ গজল সিঙ্গার, এটা আমার দায়িত্ব ছিল যে আমার একটা গজল অ্যালবাম থাকবে, এটা রেকর্ড করা হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু ফার্সিতে এবং উর্দুতে আমার লেখা, সুর করা, ওইটাও আমার কম্পোজিশনে। তো ওটা করেছি। এখন মানুষের বাড়িতে সিডি প্লেয়ার নাই, তো সিডি বের করতে উৎসাহ বোধ করছি না। হ্যাঁ, তাহলে সিডি বের করবেন না, এটা হচ্ছে বলছিলেন আমাকে অফার কথা হচ্ছিল, তখন বলছিলেন যে এটা আপনার শেষ অ্যালবাম, এভাবে আর বের করবেন না। তাহলে শেষ না, মানে আমি কখনোই সিডি বিক্রি করার জন্য আর করবেন না। তাহলে ভাই সামনের প্ল্যানটা আসলে কি, কিভাবে? যে 3-4টা আছে ওগুলো শুনুক। এখন কেউ অন্য পদ্ধতিতে বের করছেন, আমি অতটা স্মার্ট না, আমি একটা অ্যানালগ মানুষ। এই যুগে 1000 বছর আগের শায়েরি করি, তো আমি একটু অ্যানালগ মানুষ, আমি অ্যানালগই থাকতে চাই। আমি আমার মতোই থাকি, একটু নীরবে নিভৃতে, আলহামদুলিল্লাহ ভালো আছি, এভাবেই থাকি। আমি নিজে রেকর্ড করে হয়তো আমার বন্ধু বান্ধব, প্রিয় ভাজন, আপনাকে সবাইকে দিব। আপনারা যদি কখনো দয়া করে শুনেন, আমি ধন্য হব। এটা একটা ভালো পরিকল্পনা। তো ভাই দাঁড়ে ঘোরার দরকার নেই, কারো দাঁড়ে ঘুরতে পারবো না, কারো দাঁড়ে কখনো ঘুরিনি, আল্লাহ যেন না ঘোরায় ইনশাআল্লাহ। সেই দোয়া এবং প্রত্যাশা আমাদের থাকবে। हर दर पे जिस दर पे सर झुक नहीं जाते, जिस दर पे सर झुक नहीं जाते उसको दर नहीं कहते। वाह वाह वाह। हर दर पे जो सर झुक जाते हैं उसको सर नहीं कहते। मैं सर झुकाने वाला नहीं हूं इंशाल्लाह। क्या बात है ভাই। এই মুহূর্তে একটি ব্রেক নিতে হচ্ছে, আরো প্রশ্ন অনেক আছে। প্রিয় শিল্পী, আপনার আদর্শ, বাট একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আসছি।
দর্শক, সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার। কোথাও যাবেন না, আরো গান আরো আড্ডা তো অপেক্ষা করছে আপনাদের জন্য। আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য পরামর্শমূলক সরাসরি অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতি। অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখরের উপস্থাপনা ও মামুন খানের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতি দেখবেন আজ বিকেল 5:20। তারকাদের জীবনযাপন, ঘটনা, দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন আজ সন্ধ্যে 6:30। অনেক সময় বলে থাকেন যে দেনমোহরের সঙ্গে মিল রেখে বিবাহ ফিটা হবে, এত%। আসলে নিয়মটা কি? 4 লক্ষ টাকা ফিস আসবে 5,000 টাকা, রাইট। আর 5 লক্ষ কাবিন নিলে 5,100, 6 লক্ষ টাকা কাবিন নিলে 6,100, এইভাবে চলবে। আপনি তো বিবাহ পড়িয়েছেন, হ্যাঁ, কিন্তু তালাক করিয়েছেন? আসছে আমার কাছে, কিন্তু আমি তালাকের ব্যাপারে কেন করেন নাই? আমি চাই জোড়া দিতে, কিন্তু বিচ্ছিন্ন করাটা আমার কাছে খারাপ লাগতো। বৈধ কাজী না হয়েও অসংখ্য বিয়ে পড়িয়েছেন সাইফুল। বিয়ে পড়ানোর নামে করেছেন প্রতারণা। এই বিয়ে কতখানি সিদ্ধ? বিস্তারিত জানতে দেখুন আমাদের মনের কথা। দেনমোহর পরিশোধের প্রক্রিয়াটা কি? এর মতো বিয়ের সাথে সাথে শামীম শাহিদের উপস্থাপনা ও সাজ্জাদ হোসেনের প্রযোজনায় আমাদের মনের কথা দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05। আপনারা দেখছেন সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে, আজকে সকালবেলার রোদ্দুরে। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গজল শিল্পী মেজবাহ আহমেদের কাছে। চলে এলাম ভাই আবারও আপনার কাছে। বিরতির আগে শুনছিলাম আপনার মিউজিক আর টেলিফিল্ম স্বপ্নের দিনের কথা। তো আমরা কিন্তু একটা খবর পেয়ে গেছি, সেটা হচ্ছে এই টেলিফিল্মে আপনি অভিনয় করেছেন। খুবই দুঃখজনক। এই গল্পটা একটু শুনবো। এটা ছোট করে বলি, মানে আমি করছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এবং টাইটেল সংটা আমি গাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। রেকর্ডিং চলছে স্টুডিওতে। তো পার্থিব রাশেদ এটার এই টেলিফিল্মের পরিচালক করে স্ক্রিপ্ট আমার ছোট ভাই সমতুল্য জোর করে একটা মানে মূল ক্যারেক্টার, এটা সাইকো থ্রিলার একটা, জেনি মূল ক্যারেক্টারে আছেন। আচ্ছা। তো ওনার সাথে ওনার স্বামীর চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছে। এই পর্যন্ত বলি, পজ। আর কিছু বলবো? আর কিছু বলবেন না, আমরা বাকিটা দেখবো, তাই তো? দেখেন না, আমার লজ্জা লাগে। আমরা কিন্তু দেখবই। এটা অনুরোধে কিছু করলে যে কি হয়, এটা অনুরোধে ঢেকে গেলার মতো অবস্থা, তাই তো? আচ্ছা, আমরা একটু অভিনয় থেকে এই টেলিফিল্মের কোন একটি গান কি আমরা আজকে শুনবো? ওটা গিটার হলে ভালো হতো, এখন এখানে থাক, কোন কিছু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু অভিনয় জায়গা থেকে আবার একটু সঙ্গীতের জায়গায়, গজলের জায়গায় ফিরে যাই। সেটা হচ্ছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গান তো অনেকদিন ধরে করছেন এবং এর মধ্যে নিজে একটা জায়গা কিন্তু তৈরি করেছেন। এখন তরুণরা যারা আসবে মিউজিকে, বিশেষ করে গজলের যে জগৎ এখানে আসতে চাইবে, তাদের জন্য আসলে কি করণীয়? আপনারা তাদেরকে শেখানোর জন্য আপনাদের দিক থেকে কি কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? তরুণদের তো আমাদেরকে মানতে হবে, অবশ্যই, তাই না? আপনি আপনি যদি সেই আগ্রহ আপনার মধ্যে না থাকে, এটা খুব কঠিন সাবজেক্ট বলে এদিকে আসতেই চাচ্ছে না অনেকে, এবং কারণ জানে যে এটা পিওরলি ক্লাসিক্যালটাকে শিখে আসতে হবে। তারপরে সর্বোপরি যে বিষয়টা সবচেয়ে বেশি রিমার্কেবল এবং উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ভাষাটা রপ্ত করা এবং প্রোনাউন্সিয়েশনটা অ্যাকর্ডিংলি করা। এই যে কঠিন মনে করে তারা আসতে চাচ্ছে না, ভয় পাচ্ছে, এই যে একটা না, আমার আসছেও কিন্তু। হ্যাঁ, তো এই উদ্বুদ্ধ করার জন্য আসলে কি করা উচিত? আপনি তো কাউকে জোর করে শিল্প সাহিত্য শেখাতে পারবেন না, জোর করে ব্যাংকে চাকরি দিতে পারবেন না। তার যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে,
ব্যাংকে চাকরি দিতে পারবেন, একটা জায়গায় ব্যবসায় ঢুকে দিতে পারবেন, জোর করে গাজল সিঙ্গার বানাতে পারবেন অবশ্যই না, কোনো কিছু করানো সম্ভব না আসলে জোর করে। সুকুমার বৃত্তি তো জোর করে হবে না। তবে অনেকে তো গাচ্ছেন এখন, আমি তাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো যে আমার দরজা খোলা আছে, আমি অন্যদের কথা আমি জানি না, মাই ডোর ইজ ওপেন। আমার কাছে কিছু 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 ছেলেমেয়েরা আসে, আমি নিজেও খুব কম জানি, আমি যেটুকু চর্চা করি ওটা হয়তো ওদের সাথে শেয়ার করি। কেউ যদি আসতে চান, আমার দরজা সবসময় মুক্ত। আমি এই বাংলা ভিশনে বসেই বোধহয় একাধিকবার বলেছি এই কথা, কিন্তু খুব বেশি আমি এটার খুব ফিডব্যাক দেখিনি। আপনার কাছে যারা আসছে তাদের মধ্যে আগ্রহটা, ডেডিকেশনটা কেমন? ভীষণ ভালো, নাহলে তো আসতো না। তারা খুব ভালো এবং তারা অনেকে বেশ ভালো গাইছে মাশাআল্লাহ, বেশ ভালো গাইছে। কারণ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, শাহনাজ আহমদুল্লাহ ম্যাডাম গান গাওয়া ছেড়ে দিয়েছেন, উনি ভালো গাজল গাইতেন আমাদের দেশে। রুনাজি মাঝে মাঝে গান, রুনা ম্যাডাম। তো এনাদের পরে আমরা, তারপরে এরপরে তো একটা এই ধারাবাহিকতা থাকা। আমাদের দেশে যদি একটা ইন্টারন্যাশনাল লেভেলের গাজল সিঙ্গার থাকে তাতে তো কোনো সমস্যা নাই। আমাদের দেশে যেমন লালন গীতের একজন ফরিদা পারভিন আছেন, সেরকম যদি আমাদের দেশে একটা মেহেদী হাসান থাকে, অসুবিধা কি? আমাদের দেশের নামে সে তো রিপ্রেজেন্ট করবে অন্য জায়গায়। অসুবিধা তো নেই, আমাদের জন্য গর্বের ব্যাপার। আমাদের দেশের এই জায়গাটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে আসলে কি করণীয়? আপনারা তো অনেক হেল্প করছেন। আগে দেখেন আমাদেরকে কোন রকম একদম সরাসরি কোন রকম কোন সুযোগ ছিল না, কোন চ্যানেলে গাজল গাওয়ার তো প্রশ্নই উঠতো না। আমরা এখন এই চ্যানেলই আমি মাসখানেক হয়নি, আমি ফোন লাইভ করেছি মাশাআল্লাহ আপনাদের আমন্ত্রণে। তো আমি কৃতজ্ঞ বাংলা ভিশনের কাছে, সবসময় ওনারা স্নেহ করেন, আদর করেন, আমার জন্য উৎসাহ দেন আমাকে। আপনাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস এখন যথেষ্ট ভালো, আমরা বিভিন্ন চ্যানেলে গাইতে পারি। আমাদের একটা সার্টেন কাদরদান আছে, তাই সেখানে কিছু খানদানি মেহফিল করি। হ্যাঁ, এই খুশিতে একটা গাজল হয়ে যাক নাকি? আচ্ছা ঠিক আছে। শায়েরা তো একটু জাভেদ আখতার সাহেবের কালাম, ওনারা তো একটু রোমান্টিক মানুষ। ওনারা বলছেন যে কখনো এমনও হোক, বৃষ্টি হোক, পূর্ণিমার রাত হোক, কেউ আমার সাথে না থাকুক আর তুমি আসো। কখনো এমনও হোক, এই নরম বাতাস যখন তোমার বাড়ির উপর দিয়ে ঘুরে আসে, সেই তোমার গায়ের গন্ধ যেন আমার বাড়িতে নিয়ে আসে। কভি यूं भी तो कभी यूं भी तो हो, कभी यूं भी तो हो, दरिया का साहिल हो, बूंद हो, बरसात हो और तुम हो, कभी यूं भी तो हो, कभी यूं भी तो हो, पूरे चांद की रात हो, कोई न मेरे साथ हो और तुम न हो, कभी यूं भी तो हो, ये बादल ऐसा टूट के बरसे मेरे दिल की तरह मिलने को, तुम्हारा दिल भी तरसे, तुम निकलो घर से, कभी यूं भी तो, कभी यूं भी तो। একটা মানুষ অনেকক্ষণ অপেক্ষা করছে, বাতাস এসে দরজাটা নাড়িয়ে দিয়ে গেল, তার কাছে কেউই আসে না। বারবার যে দরজা খুলে আর মনে করে কেউ এসেছিল, একদিন সত্যি আসলো। তখন তারও ব্যায়াম হচ্ছে, ইলিউশন হচ্ছে যে कौन आएगा यहाँ, कोई ना आया होगा, मेरा दरवाजा हवाओं ने हिलाया होगा, कौन आएगा यहाँ, कोई ना आया होगा, दिल नादान धड़क, ऐ दिल नादान धड़क, दिल नादान धड़क, ऐ दिल नादान, दिल नादान, दिल नादान धड़क, ऐ दिल नादान धड़क, कोई खत लेके पड़ोसी के घर आया होगा, कौन आएगा यहाँ, कोई ना होगा।
ক্যাব ভূপালী ওনার কালাম ছিল, একই রাগে দেখে মনে পড়ে গেছে। আচ্ছা, মানে যেটা বলছিলেন যে প্রেয়সী যখন দরজায় এসে কড়া নাড়ছে তখন তার ওই ইলিউশনটাই হচ্ছে নিশ্চয়ই বাতাসে নড়েছে দরজা, হচ্ছে, বা পাশের প্রতিবেশীর কাছে আই এম কোনো সো আনফরচুনেট, আমার কাছে কে পত্র এসেছে। আসবে, মানে বিশ্বাসই করতে পারছে না যে আমার কাছে কেউ আসতে পারে। বুঝতে পারছি না। এভাবে ভাবলে কিন্তু আসলে আমাদের সমস্যা। এই জন্য প্রতিবারই সেটা বাতাস নাড়ুক বা যেই নাড়ুক না কেন, খুলে আমাদেরকে দেখতেই হবে, বলা তো যায় না কোন সময় আমাদের চমৎকার।